দেখছো রফিক, আমাদের ঘর এখন নৌকার চেয়েও বেশি ভাসে। কাল রাতে তো মনে হচ্ছিল ঘর শুদ্ধই নদীতে ভাসবো। তোমার কি ভয় লাগেনি একটু? ভয় ভয় পেলে তো চলবে না ময়না। বন্যা তো এই গ্রামে নতুন কিছু নয়, ছোটবেলা থেকে দেখছি। প্রতি বছর আষাঢ় শ্রাবণে জল আসে, আবার চলে যায়। তুমি চিন্তা করো না, মাচাটা মজবুত করে বেঁধেছি, এত সহজে ভাঙবে না। চিন্তা করো না বলা সহজ, কিন্তু চালের বস্তাটা তো প্রায় শেষ, তরকারি বলতে কিচ্ছু নেই। মা তো সারা রাত ঘুমোননি, হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন। একটু ধৈর্য ধরো, আজকেই আমি নৌকা নিয়ে বাজারের দিকে যাব, কিছু চাল ডাল নিয়ে আসবো, আর মার জন্য আমি ওষুধ আনবো। তোমাকে আর কতবার বলবো রফিক, সব একা একা করতে যেও না। এই জলের স্রোত দেখছো কেমন, নৌকো উল্টে গেলে কে বাঁচাবে তোমাকে? একটু সাবধানে চলো। আরে আমি মাঝির ছেলে, এ জল আমার চেয়ে না। তুমি বরং ভেতরে যাও, দেখো মা উঠেছেন কিনা। আমি একটু মাচাটা আরো শক্ত করে বাঁধি। জল তোমার চেনা শুনলে মনে হয় জল তোমার বাল্য বন্ধু, কিন্তু স্রোতটা দেখেছো একবার কেমন টানছে সবকিছু? আম গাছের কাছে যে বাঁশটা ছিল ওটা তো রাতেই ভেসে গেছে। তোমার তো সাহস দেখলে না আমার আরো বেশি ভয় লাগে জানো। তুমি ভয় পাও, সেটা তো তোমার ভালোবাসা ময়না, কিন্তু ভয় পেয়ে ঘরে বসে থাকলে তো সংসার চলবে না, আমাকে বের হতেই হবে। তবে হ্যাঁ, কথা দিচ্ছি সাবধানে চাপ। তুমি একটু বিশ্বাস রাখো আমার উপরে, হবে? বিশ্বাস তো আছে, না থাকলে কি আর তোমার সঙ্গেই জলের মাঝখানে ঘর করে বসে আছি? যাও, কিন্তু যত তাড়াতাড়ি পারো ফিরে এসো, মার আমি অপেক্ষায় থাকবো। ফিরবো ময়না, চিন্তা করো না। আর শোনো, মাকে একটু গরম জলতে এই লবণ গুলে দিও হাঁটুতে সেঁক দেওয়ার জন্য। হ্যাঁ, কাল রাতে মা বলছিলেন হাঁটুটা আরো শক্ত হয়ে গেছে। দিব, তুমি যাও, কিন্তু বেলা বাড়ার আগেই ফিরবে। ময়না মা, এই ভেজা কাঠ দিয়ে হবে না। গতকাল যে শুকনো কাঠগুলো চালের তলায় রেখেছিলাম সেগুলো আনো। বন্যা এসেছে ঠিকই, কিন্তু হাঁড়ির ভাত বন্ধ হবে না। যতদিন এই বুড়ি বেঁচে আছে ততদিন এই চুলায় আগুন জ্বলবে। মা, তুমি কষ্ট করে বসে আছো কেন? তোমার হাঁটুতে ব্যথা, ভেতরে গিয়ে শোও না একটু, আমি পারবো রান্নাটা। তুমি শুধু বলে দাও কি করতে হবে। আরে না মা, আমি বসে বসে কি করব? এই চুলাটাই তো আমার সঙ্গী। তোমার শ্বশুর বেঁচে থাকতে এর চেয়েও কঠিন বন্যা দেখেছি, সেই তুলনায় এটা তো কিচ্ছু না। চাল আছে, জল আছে, লবণ আছে, এটুকু থাকলেই সংসার চলে। তোমার কথা শুনলে আমার লজ্জা লাগে, আমি একটু কষ্ট হলেই ঘাবড়ে যাই। আর তুমি কত কিছু সহ্য করেছো। লজ্জার কিছু নেই, তুই তো গ্রামে নতুন এসেছিস, 3 বছর হলো। আমি এই গ্রামে 40 বছর ধরে আছি, কত ঝড় বন্যা দেখেছি। জল দেখে ভয় পেলে চলবে কেমনে? পরে পরে দেখবি অভ্যেস হয়ে গেছে। আচ্ছা মা, আজ আমি পান্তা ভাত আর কাঁচা মরিচ দিয়ে খাই। শুকনো মরিচ কয়টা আছে সেগুলো ভর্তা করে দিই, রফিক তো পান্তা খেতে ভালোবাসে। হ্যাঁ রে মা, তার বাবার মতোই ও পান্তা ভাত আর কাঁচা মরিচ পেলে কিচ্ছু লাগে না। আচ্ছা, একটু পেঁয়াজ আছে না? একটু পেঁয়াজ কুচি করে দিস তো পান্তার সঙ্গে। আর কাল থেকে আমরা মাছ ধরবো জল থেকে, বন্যার জলের মাছ তো আপনিই চলে আসে। মা, তুমি ঠিকই বলেছ, কষ্টের মধ্যেও তুমি আসার কথা বলো। আমাদের তো আসলে ভয় পাওয়ার কিছু নেই, তাই না? ভয় কিসের মা, উপরওয়ালা আছেন, তিনি জল দিয়েছেন, তিনিই সারাবেন। মা, তোমার এই কথাগুলো আমার বুকে জোর দেয়। সত্যিই বলছি, তুমি না থাকলে আমি তো কাল রাতেই কান্না শুরু করে দিতাম। তোমাকে দেখি শান্ত, তাই আমিও নিজেকে সামলাই। কান্না করে কি হবে মা, কান্না করে কি জল কমবে? বরং হাতে কাজ নে, মন ভালো থাকবে। আয়, আমাকে ধরে একটু ওই দিকে বসা। চুলার কাজটা ধোঁয়ায় চোখ জ্বালা করছে। মা, ধরো আমার হাতটা, আস্তে আস্তে, হাঁটুতে জোর দিও না বেশি। নয়ন, এদিকে এদিকে, এই নৌকাটা বাঁচার সঙ্গে বাঁধো। আর এই বস্তাটা কিসের? আরে ভাই, সকাল থেকে বেরিয়েছি। আমাদের বাড়ির পেছনে উঁচু জমিতে শাক সবজি হয়েছে, জল সেখানে এখনো ওঠেনি। মা বললেন কাকিমাদের দিয়ে আসতে। আর এই পুঁটলিতে কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ। তোর মাকে আমার প্রণাম জানাস, এই সময় এগুলো শোনাচ্ছে দামি। আচ্ছা তুই একটু বস, চা নেই কিন্তু জল খা, অনেক পথ বৈঠা বেয়ে এসেছিস তো। জলের কি আর অভাব আছে, চারিদিকেই জল। তবে হ্যাঁ, একটু গলা শুকিয়ে গেছে বটে। আচ্ছা রফিক, জুইদের বাড়িটা তো বেশ নিচু জায়গায়, জল ঢুকেছে কি? ওহো, জুইয়ের খবর? তুই তো দেখছি ঠিকই খোঁজ রাখিস।
বন্যায় সবার বাড়ি ডুবুক, তোর চিন্তা শুধু জুঁইয়ের বাড়ি নিয়ে। না ঠিকই বলে, তোর মনে একটা মাছ সবসময় লাফালাফি করে, সেই মাছের নাম জুঁই। আরে না না, এমনি জিজ্ঞেস করলাম। ওদের বাড়ি নিচু তো, তাই চিন্তা হলো। গ্রামের মানুষ হিসেবে জিজ্ঞেস করা তো দোষের না, তাই না? তুই এত খোঁচা দিচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, গ্রামের মানুষ হিসেবে বুঝলাম বুঝলাম। তবে শোন, জুঁইদের বাড়িতে জল ঢুকেছে শুনেছি, ওরা পাশের কাকার বাড়িতে উঠেছে। ময়না কাল কথা বলেছিল জুঁইয়ের সঙ্গে। সবাই ভালো আছে তার মানে? বুঝলাম। আচ্ছা শোন, মজা ছাড়, তুই যখন এসেছিস একটু সাহায্য কর। কাল ভোরে জাল ফেলবো, তুই আসবি তো? দুজনে মিলে ধরলে ভালো হবে, একা একা টানাটানি করা কঠিন এই স্রোতে। আসবো তো অবশ্যই, আর আমার জাল আছে বাড়িতে, সেটা নিয়ে আসবো। তোর জালটাও একটু দেখিস ছেঁড়া আছে নাকি। ছেঁড়া জাল দিয়ে মাছ ধরতে গেলে মাছ তো যাবেই, জালও যাবে। জাল ঠিক আছে, গতকাল রাতে পরখ করে দেখেছি। আয় ভেতরে আয়, মা পান্তারে দিয়েছে, একটু খেয়ে যা। নয়ন, জলেতে কত মাছ দেখ! বন্যার জলেতে নদী থেকে মাছ এসে ভরে গেছে চারিদিক। কাল ভোরে জাল ফেলবো, তুই আসবি তো সঙ্গে? আসবো তো, ভোর 4টেই বেরোবো। সকালের দিকে মাছ বেশি পাওয়া যায়, জাল ছাড়াই হাত দিয়ে ধরা যায়। রফিক, শুধু মাছ ধরলেই হবে না, ঘরের কথাও তো ভাবতে হবে। মাচাটার এক পাশ পুরো নড়বড়ে হয়ে গেছে, কে ঠিক করবে? মাছ তো পরেও ধরা যাবে। ময়না, তুমি তো সব একসঙ্গেই চাও, মাছা ঠিক করব, মাছও ধরবো, কিন্তু একসঙ্গে তো সব হয় না। আগে মাছ ধরি, তাহলে তো কিছু খেতে পারবে সবাই। ভালো করে একবেলা মাছ ভাত খেলে শরীরে জোর আসবে, তারপর বাকি কাজ করব। তোমার কথা শুনলে মনে হয় না সব ঠিক আছে, কিন্তু মার কথা ভাবো, উনি কষ্ট পাচ্ছেন। ঘর ঠিক না থাকলে রাতে ঘুমোবে কিভাবে? একটু ঘরের দিকে মন দাও না রফিক। আমি কি তোমার কাছে বেশি কিছু চাইছি? বেশি কিছু চাইছো না সেটা আমি জানি, কিন্তু তুমি বোঝো না ময়না, মাছ না ধরলে আমরা খাবো কি? চালের বস্তা তো প্রায় শেষ, মাছ ধরতে পারলে অন্তত পেটের চিন্তাটা মিটবে, তারপর না হয় ঘর নিয়ে ভাবা যাবে। তোমার কাছে সব সময় তারপর, এখন মাছ তারপর ঘর, এখন কাঠ তারপর মাচা, তারপর বলতে বলতে সব একই জায়গায় পড়ে থাকে। ভাবি একটু শোনেন, রফিক ভাই ঠিকই বলেছে। কাল ভোরে মাছ ধরে ফেলবো, তারপর দুপুরে আমরা দুজন মিলে মাচাটা ঠিক করে দেব। দুজনে ধরলে একটু সময়ের মধ্যেই হয়ে যাবে। আগেই যদি বলতে এভাবে, তাহলে তো আর কথা বাড়াতে হতো না। যাও, জাল গোছাও তোমার। শুনেছিস নয়ন, বউয়ের কথার কাছে সব যুক্তি হেরে যায়। সেটা তো চিরকালেরই নিয়ম ভাই, আমার বাবাও বলতেন, তোর মায়ের সাথে ঝগড়া করে কোনোদিন জিততে পারিনি। জুই, তুই এসেছিস এই বন্যার মধ্যে? তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? জলে কত স্রোত, নৌকা উল্টে গেলে কি হতো? আর এই কলা পাতায় কি মুড়ে এনেছিস? আরে ময়নাতে এত চিন্তা কেন করো? আমি তো ছোটবেলা থেকে নৌকা চালাই। আর এটা পিঠা গতকাল রাতে মার সঙ্গে মিলে বানিয়েছি, একটু মিষ্টি খেলে মনটাও মিষ্টি হবে। জুই, তুই না থাকলে যে আমি কি করতাম এই গ্রামে? এই বন্যার মধ্যে কত কষ্ট করে পিঠা বানিয়ে নৌকায় চড়ে পথে করে আসলি, আমার চোখ থেকে জল আসছে। সত্যি বলছি, তোর মতো বান্ধবী পাওয়া ভাগ্যের দরকার। আরে কাঁদিস না দি, কষ্ট ভাগ করলে তো কষ্ট কমে। আমরা গ্রামের মানুষ, একে অন্যের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে? তোমরা আমাদের আপন, তাই এসেছি। জুই একটু বস, মাকে খবর দি, উনি খুব খুশি হবেন তোকে দেখে। গতকালই তোর কথা জিজ্ঞাসা করছিলেন। কাকিমা কেমন আছেন? হাঁটুর ব্যথা কমেছে? কমবে থেকে, ওষুধ তো পাচ্ছে না ঠিক মতো। রফিক বাজার থেকে আনবে বলেছিল, কিন্তু বাজার তো জলে ভরা। তবে মা কষ্ট পেলেও মুখে কিছু বলেন না, চুপচাপ সব সহ্য করেন। আমি মাকে বলবো ওনার কাছে একটা হাঁটুর তেল আছে দেশি, সেটা নিয়ে আসবে পরের বার, কাজে দেবে। সেটা হলে তো খুব ভালো হয়। চল ভেতরে, মাকে দেখে যা, আর এই পিঠা নিয়ে সবাই মিলে বসে খাবো আজ। রফিক আসবে, ছেলে মানুষ তো, চিন্তা করিস না। মা সকাল থেকে গেছে, এখনো ফিরলো না। মাছ ধরতে কি এত সময় লাগে? সংসারের কথা আর মনেই নেই। মাচার কোনো নড়বড়ে, সেটা ঠিক করার কথা ছিল দুপুরে, সেটাও হলো না। মা, তুই আগে থেকেই ভাবিস না এত হতে পারে, জলের স্রোত দূরে চলে গেছে, ফিরতে সময় লাগছে, একটু বিশ্বাস রাখ ওর ওপর। বিশ্বাস তো আছে মা, কিন্তু একটু খবর দিতে পারে না? একটু ভাবতে পারে না যে আমরা কত চিন্তা করছি, আমি যে কতটা অপেক্ষা করি, সেটাও বোঝে। বোঝে মা, বোঝে। পুরুষ মানুষ মুখে বলতে পারে না, কিন্তু বোঝে। তুই একটু ধৈর্য ধর, ও আসবে। মা, আমি জানি তুমি সবসময় রফিকের হয়েই কথা বলবে, কিন্তু আমারও তো মন আছে, আমারও তো কষ্ট হয়। সারাদিন এই ঘরে একা, তারপর কিছু বলি না, চুপচাপ থাকি, কিন্তু ও যখন দেরি করে তখন আমি ভেঙে পড়ি।
আমি ওর পক্ষে বলছি না, তোকেও বুঝছি। তোর কষ্ট কি আমি দেখি না? সারাদিন তুই কত কাজ করিস, আমার সেবা করিস, রান্না করিস, আমি সব দেখি। কিন্তু বন্যার সময়টাতে সবাইকে একটু বেশি সহ্য করতে হয়। রফিকও করছে, তুইও করছিস, সেটাই তো সংসার। তোমার কথা ঠিক মা, কিন্তু আজ ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না, আমার অভিমান লাগছে। রফিক, এদিকে আয় তো, একটা কথা বলি। আমি সেদিন রেডিওতে শুনেছিলাম কচুরিপানার ওপর ভাসমান সবজির বেড তৈরি করা যায়। আমরা কেন করব না? একটু চেষ্টা করলেই তো লাউ, শাক, মরিচ ফলানো যাবে। মা, তুমি তো দেখি চিরকালই বুদ্ধিতে সবার আগে। কচুরি পানার উপর সবজি, এটা তো দারুণ আইডিয়া। আমি এখনই কচুরি পানা জোগাড় করি। নয়নকেও বলবো, ও সাহায্য করবে। কিন্তু মাটি পাবো কোথায়? মাটি না হলেও চলবে, কচুরিপানার শেকড়েই তো গাছ ধরে। একটু শুকনো গোবর বা খড় মেশাবি, বীজ ছড়িয়ে দিলে কদিনের মধ্যে গজাবে। তোর বাবা একরকম করতো বন্যার সময়, আমি নিজের চোখে দেখেছি। বাবা করতেন? এটা তো আমি জানতাম না। মা, তুমি আগে বললে না কেন? বলার দরকার পড়েনি আগে, এবারের বন্যা বেশি লম্বা হচ্ছে তাই মনে পড়লো। তোর বাবা বলতেন জলের সঙ্গে লড়াই করে লাভ নেই, জলকে কাজে লাগাও, সেটাই আসল বুদ্ধি। ঠিক আছে মা, আজকেই শুরু করি। ময়নাকেও বলবো সাহায্য করতে, ও তো বাগান করতে ভালোবাসে। হ্যাঁ, ওকে বল, কিন্তু আজকেও একটু মন খারাপ করে আছে মনে হচ্ছে। তুই একটু ভালো করে কথা বল, বউকে সময় দিতে হয় বাবা, শুধু কাজ করলে হয় না। মা, ময়না কি রাগ করেছে? কিছু বলেছে তোমাকে? কিছু বলেনি, কিন্তু চোখ মুখ দেখলে তো বোঝা যায়। মেয়ে মানুষের মন বোঝা শক্ত, কিন্তু বোঝার চেষ্টা করতে হয়। তুই কাল সারাটা দিন বাইরে ছিলি, ও তো একা ছিল, একটু ওর কথাও মনে কর। জুই, তুমি এখানে একা একা নৌকায়, জলের স্রোত বেশি, সাবধানে এসেছো তো? হ্যাঁ, ময়নাদির কাছে এসেছিলাম, একটু কথা বলে যাচ্ছি। তুমি কি করছো এখানে? কচুরিপানা ধরছো নাকি? হ্যাঁ, রফিক ভাইয়ের মা বলেছেন কচুরি পানার ওপর ভাসমান সবজি বাগান করবেন। আমিও সাহায্য করতে এসেছি। তোমাদের বাড়িতে সব ঠিক আছে তো? জল বাড়েনি তো? আমি ঠিক আছি, চাচার বাড়ি উঁচু, সেখানে আছি এখন। কিন্তু আমাদের ঘরটা জলেতে প্রায় ডুবে গেছে, বন্যা কমলে অনেক মেরামত করতে হবে। মা খুব চিন্তা করছেন। চিন্তা করো না, বন্যা কমলে আমরা সবাই মিলে সাহায্য করব। গ্রামের সবাই পাশে আছে। তুমি সব সময় এরকম কথা বলো, চিন্তা করো না, সব ঠিক হবে। কিন্তু কিভাবে ঠিক হবে সেটা তো কেউ বলে না। ঘরের চাল উড়ে গেছে, দেওয়াল ভিজে নরম হয়ে গেছে, এসব ঠিক করতে কত টাকা লাগবে, কে দেবে? টাকা হবে জুই, আমরা কাজ করি, খাটি। বন্যা কমলে আবার মাঠে নামবো, ধান লাগাবো, মাছ ধরবো, বাজারে বেচবো। একটু একটু করে সব ঠিক হয়ে যাবে। তোমাদের ঘরে মেরামতের ব্যাপারে আমি নিজেই আসবো সাহায্য করতে। তুমি আসবে কেন? আমার নিজের ঘরে কাজ নেই? আছে, কিন্তু প্রতিবেশীর কাজও তো আমাদের কাজ, আর তোমাদের পরিবার তো আমাদের চেনা জানা। এটুকু করা তো দোষের না। চেনা জানা? আচ্ছা জুই, একটা কথা বলবো। বন্যা শেষ হলে একটু সময় দেবে তখন? কি কথা, এখন বলো না। না না, এখন না, এখন সময় না। বন্যা শেষ হোক, সব ঠিক হোক, তখন বলবো। পরিষ্কার আকাশের নিচে বলবো। পরিষ্কার আকাশের নিচে? এত কবিত্ব কোথা থেকে শিখলে নয়ন? তুমি তো মাঝি মোল্লার ছেলে, কবি হয়ে গেলে নাকি? কবি না, কিন্তু কিছু কথা আছে যেগুলো বলার জন্য সুন্দর সময় দরকার। তুমি বুঝবে যখন বলবো। তাহলে বন্যা তাড়াতাড়ি শেষ হোক, আমিও অপেক্ষা করব তোমার সেই কথাটা শোনার জন্য। কিন্তু বেশি দেরি করো না, দেরি করলে কিন্তু কথা শোনার ইচ্ছেটা চলে যায়। দেরি করবো না, কথা দিলাম। আজ আসি। ময়না, আমার জন্য একটু ভাত রেখেছো তো? সারাদিন কিচ্ছু খাইনি, অনেক দূর যেতে হয়েছিল কাঠ জোগাড় করতে। 3 গ্রাম পার হয়ে গেছি। কি হয়েছে, কথা বলছো না কেন? কিছু হয়নি, ভাত আছে, নিজে বেড়ে খাও, আমি ক্লান্ত। ময়না, তুমি আবার কেন রাগ করলে? আমি তো সংসারের জন্যই গেছিলাম। শুকনো কাঠ না আনলে রান্না করবে কি দিয়ে? তুমি কেন বোঝো না? আমি বুঝি না? আমি কি কিছুই বুঝি না রফিক? আমি সারাদিন একাই ঘরে বসে থাকি, মায়ের সেবা করি, রান্না করি, মাচা সামলাই। তুমি চলে যাও সকালে, ফেরো রাতে। কাজই কি তোমার কাছে বড়? ও ময়না, কাজটা তো সংসারের জন্যই করি, তোমার জন্য, মার জন্য। আমি তো নিজের মজায় ঘুরতে যাইনি বলো। শরীরটা ভেঙে পড়ছে, তার উপর তুমি এভাবে কথা বললে আমি কোথায় যাব বলো তো?
আমি তো তোমাকে কোথাও যেতে বলছি না, আমি শুধু বলছি একটু আগে বলে যেতে পারো, একটু জানাতে পারো। এটা কি এতই কঠিন? তুমি জানো আমি কতটা পরিশ্রম করি। সকাল থেকে জলের মধ্যে নৌকা বাইছি, হাত পা ব্যথায় অবশ হয়ে গেছে। ফিরে এসে একটু ভালো কথা শুনবো, সেটা হয় না, শুধু অভিযোগ আর অভিযোগ। অভিযোগ করছি কারণ তুমি আমাকে সেই সুযোগটা দাও। যদি একবার বলে যেতে ময়না আজ দেরি হবে, তাহলে তো আর কিছু বলতাম না। এটুকুও করতে পারো না? আচ্ছা, আমি আর কথা বাড়াতে চাই না, তুমি শুয়ে পড়ো। আমি আর কথা বলতে চাই না, তুমি খাও, আমি শুয়ে পড়ি। ময়না মা, আয় একটু আমার কাছে বস। তোর মুখ দেখে বুঝতে পারছি কাল রাতে কথা বলিসনি। তোকে কিছু বলতে চাই, রাগ করবি না। বলো মা, আমি কখনো তোমার কথা রাগ করি না। মা, বন্যার জলের মতো অভিমানও যদি জমতে দাও তাহলে ঘর ডুবে যাবে। জল আসে চলে যায়, কিন্তু অভিমান জমলে সেটা পচে গিয়ে সংসার নষ্ট করে। রফিক তো তোর জন্যেই খাটে। ছেলেটা মুখে বলতে পারে না, কিন্তু তোকে খুব ভালোবাসে। মা, আমি জানি আমার জন্য কষ্ট করে, কিন্তু একটু কথা বললে তো ক্ষতি হয় না? একটু বললে তো পারে যে দেরি হবে, চিন্তা করো না। সেটাও ঠিক মা, তবে রফিককে বলবো আমি, কিন্তু তুই আগে নিজের অভিমানটা সরা। যে ঘরে ভালোবাসা আছে সেই ঘরে অভিমানের জায়গা নেই। মা, তোমার কথাগুলো আমার কানে যেন গলানো শোনার মতো ঢোকে। তুমি বলো বলেই আমি সামলে থাকি, না হলে কাল রাতে আমি হয়তো আরও অনেক কিছু বলে ফেলতাম রফিককে, পরে নিজেই কষ্ট পেতাম। সেটাই তো রে মা, রাগের মাথায় কথা বলা পরে ফিরিয়ানো যায় না। রাগ হলে 10টা পর্যন্ত গুনবি মনে মনে, তারপর বলবি। আমিও সেটাই মানতাম, দেখতাম রাগটা কমে যায়। 10 পর্যন্ত গুনবো? সে তো চেষ্টা করাই যায়। আচ্ছা মা, আমি যাই, রফিকের জন্য নাস্তা বানাই, ও তো কিছু খায়ও নি। রফিক, কাল সারাদিন কোথায় ছিলি সত্যি করে বলতো? মা, আমি শুকনো কাঠ জোগাড় করতে গেছিলাম, 3 গ্রাম পার হতে হয়েছে। আর ফেরার পথে হাসানদের দোকান থেকে কিছু শুকনো চিড়া, গুড় আর দেশলাই জোগাড় করেছি। ময়নাকে চিন্তায় পড়তে হবে না আর। তুই তো ভালো কাজই করেছিস বাবা, কিন্তু ময়নাকে বলতে পারিসনি তোর বউ সারাদিন চিন্তায় ছিল। সংসার শুধু রুটি রুজিতে চলে না, একটু কথাতেও চলে। মা, আমি তো ভেবেছিলাম এসে জানাবো, বলতে ভুলে গেছি। আসলে ভোরে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, ময়না তখন ঘুমাচ্ছিল, জাগাতে চাইনি। জাগাতে চাসনি সেটা তোর মায়া, কিন্তু সেই মায়ায় কথাটা ময়নাকে বলতে হবে। ও যদি জানতো খুশি হতো। সে তুই বললি না, তাই ও ভেবেছে তুই ওকে জানানোর দরকার মনে করিসনি। আমি এভাবে ভাবিনি মা, সত্যিই আমার মাথায় আসেনি। আমি ভেবেছি ফিরে এসে সব বলবো, তখন ময়না খুশি হবে চিড়া গুড় দেখে। কিন্তু ও তো সেসব দেখার আগেই রাগ করে বসে আছে। রাগ না বাবা, অভিমান, দুটোর মধ্যে ফারাক আছে। ময়না রাগ করেনি, অভিমান করেছে। আর অভিমান তখনই হয় যখন মানুষ ভালোবাসে। ঠিকই বলো মা, আমিই ভুল করেছি। ময়নার সঙ্গে এখনই কথা বলবো। ময়না, একটু কথা বলবে আমার সঙ্গে? কি কথা? কাল যে আমি সারাদিন বাইরে ছিলাম, জানো কেন? শুকনো কাঠ আর চিড়া গুড় জোগাড় করতে গেছিলাম। তোমাকে আর মাকে যেন কষ্ট না হয় কয়েকদিন, সেই জন্য 3 গ্রাম পার হতে হয়েছে, ফিরতে দেরি হয়ে গেল। রফিক, তুমি চিড়া গুড় এনেছো আমাদের জন্য? 3 গ্রাম পার হয়ে? আমি তো ভাবছি। জানি তুমি ভেবেছো আমি আড্ডা দিচ্ছিলাম কোথাও, কিন্তু ময়না, আমি যা করি সব তোমার জন্য, আমাদের সংসারের জন্য। রফিক, আমি না বুঝেই অভিমান করেছি। তুমি সংসারের জন্য এত কষ্ট করছো আর আমি ভেবেছি তুমি আমাদের কথা ভাবো না। আমি ভুল ভেবেছি, আমাকে ক্ষমা করো। ময়না, তোমাকে আমি কথা দিচ্ছি, এরপর কোথাও গেলে আগে বলে যাব তুমি আমার ঘর, তুমি আমার সব। তোমাকে চিন্তায় রেখে আমি কোনো কাজ করতেই চাই না। তুমি যদি ঠিক না থাকো তাহলে আমার কোনো কাজেই মন আসে না। আচ্ছা রফিক, মা তোমাকেও কিছু বলেছেন তাই না? হ্যাঁ, বলেছেন। মা ঠিকই বলেন, উনি না থাকলে আমার হয়তো আরও বেশি ভুল করতাম। মা হলেন আমাদের সংসারের খুঁটি, উনি আছেন বলে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আছি। আচ্ছা রফিক, চিড়া গুড় কোথায়? একটু চিড়া ভিজিয়ে গুড় দিয়ে মাখি, দুজনে বসে খাই। নৌকায় আছে, আনছি, তুমি বসো, আমি এনে দিচ্ছি। রফিক ভাই, জল কমেছে দেখো, ওই যে দূরে জমিটা দেখা যাচ্ছে। আর কদিন পরেই হয়তো মাটি দেখা যাবে। আচ্ছা ভাই, একটা কথা বলি, জুইকে আমি মনের কথা জানিয়ে দিয়েছি। সত্যি? কি বললে?
আমি বললাম, বন্যা আমাকে শিখিয়েছে জীবনে কিছু কথা দেরি করে বলতে নেই, যা বলার তার সময় মতো বলতে হয়। তাই বললাম, জুই, তোমাকে আমার ভালো লাগে, তোমাকে নিয়ে সংসার করতে চাই, যদি তুমি আর তোমার পরিবার রাজি থাকো। বাহ, তারপর? জুই কিছুক্ষণ চুপ করে থেকে হেসে বলল, এত দেরি করে কেন বললে? ব্যাস, আর কিছু বলেনি, কিন্তু সেই হাসি থেকে সব বুঝে গেছি। নয়ন, তুই ঠিক কাজ করেছিস। জুই খুব ভালো মেয়ে, ময়না সব সময় ওর কথা বলে। তোদের জোড়া ভালো হবে, দেখিস। সত্যি নয়ন ভাই, জুইকে বলে দিয়েছো? আজ শুনে আমি সবচেয়ে বেশি খুশি। জুই আমার প্রাণের বান্ধবী আর তুমি রফিকের প্রাণের বন্ধু, এর চেয়ে ভালো আর কিচ্ছু হতে পারে না। ভাবি, আপনার আশীর্বাদ চাই। আপনি জুইকে সবচেয়ে ভালো চেনেন, আমি কি ওকে সুখী রাখতে পারবো? পারবে নয়ন ভাই, অবশ্যই পারবে। জুই খুব সহজ মেয়ে, বেশি কিছু চায় না, শুধু একটু কথা চায়, সময় চায় আর ভালোবাসা চায়। আর শোন নয়ন, বন্যা আমাদের সবাইকে কিছু না কিছু শিখিয়েছে। আমাকে শিখিয়েছে সংসারে কথা বলা কত জরুরি, ময়নাকে শিখিয়েছে ধৈর্য ধরতে, আর তোকে শিখিয়েছে সাহস করতে। সত্যি ভাই, বন্যা না হলে হয়তো আমি আরো কত বছর চুপ করে থাকতাম। জল এসে সব উল্টে পাল্টে দিল, সেই সঙ্গে আমার মনটাও নেড়ে দিল। জল আসে জল যায়, বন্যা আসে বন্যা সরে, কিন্তু যে সংসারে ভালোবাসা বিশ্বাস থাকে, একে অন্যের প্রতি শ্রদ্ধা থাকে, সেই সংসার কখনো ডোবে না। মা, তোমার এই কথাটা আমি সারা জীবন মনে রাখবো। তুমি না থাকলে সংসারটা চলতোই না। আমি কি করেছি মা? তোরাই তো সব করেছিস, আমি শুধু একটু বলে দিয়েছি, বাকিটা তোরাই বুঝে নিয়েছিস। সংসার তো এমনই, একটু বলতে হয়, একটু বুঝতে হয়, একটু ছাড়তে হয়, তাহলে সব ঠিক থাকে। রফিক, আজ আমি সবার জন্য মাছের ঝোল রাঁধবো। নয়ন ভাই আর জুই, তোমরা আজ এখানেই খাবে, কেউ কোথাও যাবে না। ময়নাদি, আমি তো এখানেই থাকতে চাই সব সময়, তোমার কাছে থাকলে মনটাও ভালো থাকে। ভাবি, আমরা থাকবো, আজকের দিনটা সবাই মিলে কাটাই। হ্যাঁ, সবাই মিলে বসে খাওয়া, সেটা তো আসল সুখ। বড় ঘর বাড়ি না থাকলেও একসঙ্গে বসে খাওয়া, হাসি কান্না ভাগ করা, এটা না থাকলে তো জীবনে কিছুই নেই।